আমি আহমেদ শাকির নূরনবী সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক। আজ তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পটির সম্পর্কে আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ গল্পটির নাম নদীর বিদ্রোহ, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি বলার আগে গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যদি একটু আমরা তার গল্পর স্বরূপ স্বভাব একটু জেনে নিই, তাহলে আমাদের গল্পের বিষয়বস্তু অভ্যন্তরে ঢুকতে খুবই সুবিধা হবে। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তার ডাকনাম মানিক। তিনি যখন প্রেসিডেন্সি কলেজে গণিতে অনার্স নিয়ে পড়াশোনা করছেন, তখন বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে বিচিত্রা পত্রিকায় একটি গল্প পাঠিয়েছিলেন। গল্পটির নাম অতসী মামি। সেই গল্পটি সেখানে ছাপা হয়েছিল এবং তারপরে তার জনপ্রিয়তা পেয়েছিল। তিনি এরপর সাহিত্যকেই তার পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। সেখানে তিনি তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেননি, তিনি মানিক বন্দ্যোপাধ্যায় এই ডাকনামটিকে ব্যবহার করেছিলেন। এবং পরবর্তীকালে তিনি অসংখ্য উপন্যাস গল্প লিখেছেন, প্রায় 40টির মতো উপন্যাস লিখেছেন। তার মধ্যে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি বিখ্যাত উপন্যাস, বাংলা সাহিত্যের স্মরণীয় সৃষ্টি। প্রায় 200টির মতো গল্প লিখেছেন। তার মধ্যে 16টি গল্পগ্রন্থে স্থান পেয়েছে। অতসী মামি, অন্যান্য গল্প, সরীসৃপ, ভেজাল, সমুদ্রের স্বাদ, প্রাগৈতিহাসিক, এরকম বিখ্যাত সব গল্পগ্রন্থ। আমরা আজকে যে গল্পটা নিয়ে আলোচনা করছি, নদীর বিদ্রোহ, এই গল্পটির মূল গ্রন্থ সরীসৃপ। এটা 1345 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল গল্পটি নদীর বিদ্রোহ গল্পটি প্রথমে বঙ্গবাসী পত্রিকায় 1345 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় গল্পটি প্রকাশিত হয়েছিল। তো এই গল্পটির অভ্যন্তরে এবার যদি আমরা প্রবেশ করি, তো দেখব সেখানে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প স্বভাবের বিশেষ কয়েকটি যে দিক, তার মধ্যে অন্তত 3টি দিক এখানে খুব ভালোভাবে প্রকাশিত হয়েছে। 1 নম্বর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে মার্ক্সীয় তত্ত্বের অবতারণা ঘটেছে। দ্বন্দ্বমূলক বস্তুবাদকে কেন্দ্র করে গড়ে ওঠা যে তত্ত্ব, সেটাকে তিনি তার বিভিন্ন গল্পে প্রয়োগ ঘটিয়েছেন। আমরা নদীর বিদ্রোহ গল্পের মধ্যেও দেখব সেটা কীভাবে এসছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। 2 নম্বর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প স্বভাবের আরেকটি বিশেষ দিক ফ্রয়েডীয় মনোবিকলনবাদ। এখানে চেতন মন এবং অবচেতন মনের যে দ্বন্দ্ব, সেটা আমাদের জীবনকে কীভাবে নিয়ন্ত্রিত করে, সেটাও আমরা এই গল্পের মধ্যে অল্প বিস্তর লক্ষ্য করব। আর 3 নম্বর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় ভাষাকে অত্যন্ত সুদারুণভাবে ব্যবহার করেছেন। সেখানে তিনি ভাষার যে প্রতীক ধর্মিতা, সিম্বলিজম ইজ দ্য মোড অফ ল্যাঙ্গুয়েজ, এটাকে তিনি অসাধারণভাবে ব্যবহার করেছেন। এই গল্পে আমরা বিভিন্ন ক্ষেত্রে সেটার আমরা পরিচয় পাব। সেটা আমি যখন তোমাদের এই লাইন ধরে ধরে আমি যখন পড়াবো গল্পে, সেখানে এইগুলো কীভাবে এসে সেগুলো আমি পরে দেখিয়ে দেব। প্রথমে এখন আমরা আসবো নদীর বিদ্রোহ। এই যে দুটো শব্দ, এটা ঠিক অর্থটা কী, তাহলেই আমরা মূল বিষয়ের মধ্যে ঢুকতে সুবিধা হবে। সেটা হচ্ছে নদীর ধর্ম হচ্ছে প্রবাহমানতা, চলায় তার একমাত্র ধর্ম। আর বিদ্রোহ মানে হচ্ছে বিরোধিতা। এই নদী কখন বিদ্রোহ শুরু করে? যখন তার গতিপথে, যখন তার প্রবাহমানতার বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ায়, তাকে প্রতিরোধ করার চেষ্টা করে, তার গতিকে স্তব্ধ করে দিতে চায়, রুদ্ধ করে দিতে চায়, তখন সে বিদ্রোহী হয়ে ওঠে। এই গল্পে আমরা ঠিক সেইভাবে দেখব একটি নদী সে কিভাবে কেমনভাবে বিদ্রোহী হয়ে উঠেছে। তো এটা বলার আগে আমি প্রথমে এই গল্পের একটু বিষয়বস্তু সংক্ষেপে বলে নিই, তারপর বললে তোমাদের সুবিধা হবে। একটি ছোট রেল স্টেশনের স্টেশন মাস্টার ছিল নদের চাঁদ। নদীর সঙ্গে তার এক অদ্ভুত সম্পর্ক আছে। নদীকে সে খুব ভালোবাসে। নদী যখন বর্ষার জলে পুষ্ট হয়ে ওঠে, সেই দৃশ্য দেখে তার মন যেমন আনন্দে ভরপুর হয়ে ওঠে, সে আনন্দ পায়, ঠিক সেরকমই অনাবৃষ্টিতে সেই নদী যখন শুকিয়ে যায়, শুকোনোর মতো অবস্থা হয়ে ওঠে, তখন তার মন কেঁদে ওঠে। তার দেশেও ঠিক এরকম একটি ছোট নদী ছিল, যে নদীর পাশেই তার জন্ম, সেই নদীকে কেন্দ্র করেই তার বেড়ে ওঠা। সেই নদীর
মধ্যেই তার যে প্রকৃতি প্রেমের শুরু হয়েছিল সেটা আমরা পরবর্তীকালে দেখব যে একই রকমভাবে তার মধ্যে প্রবহমান থেকেছে। নদেরচাঁদ যখন দেশ থেকে পরবর্তীকালে দূরে যখন চাকরির সূত্রে এসেছিলেন এই স্টেশনের মাস্টারের দায়িত্ব নিয়ে, তখন ঠিক এরকমই তার স্টেশন থেকে 1 মাইল দূরে একটা নদীর সন্ধান পেয়েছিল, যে নদীটির উপরে একটা ব্রিজ আছে, ইট সুরকি সিমেন্ট দিয়ে গাঁথা একটা ব্রিজ আছে সেখানে। এবং সেইটা নদীটা দেখে সেই একই রকম আনন্দ পেয়েছিল, ঠিক আগে ছোটোবেলায় যেমন তার গ্রামের যে নদী দেখে আনন্দ পেত। এখানে সে প্রাত্যহিক রেলগাড়ি নিয়ন্ত্রণের সমস্ত দায় দায়িত্ব সম্পন্ন করার পরে সে প্রতিদিন ওই ব্রিজের উপরে গিয়ে নদীর চাঞ্চল্য অনুভব করত। এই নদীর বুকেই আধুনিক ব্রিজ নির্মিত হয়েছে, নিয়মিত রেল চলাচল করে এই ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজের মাঝখানে এসেই সে ধারক স্তম্ভের উপরে বসে নদীর চাঞ্চল্য অনুভব করে। এই গল্প যে সময়টার কথা বলা হচ্ছে সেটা বর্ষাকাল, 5 দিন ধরে অবিশ্রান্ত বর্ষা হয়ে গিয়েছে। বর্ষার পরে 5 দিন পরে যখন বর্ষা থেমেছে তখন এই নদীর রূপটা দেখার জন্য তার মধ্যে একটা ঔৎসুক্য জেগেছে। কেন না, 5 দিন আগে যে সে যখন নদীর একটা রূপ দেখেছিল তখন পরিপূর্ণ আনন্দের রূপ, এখন 5 দিনে একটা কেমন হয়েছে তার মধ্যে সেই কল্পনাপ্রবণ মন একটা চিত্র সে একটা ভেবে নিয়েছে, একটা কল্পনা করে নিয়েছে। তো একটা সময়ে সে নদীর ব্রিজের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে, গিয়ে সেখানে দেখতে পেল যে নদীর জল যেন একেবারে ফুলে ফেঁপে উঠেছে, যেন একটা উন্মত্ত স্রোত যেন সেখানে একটা সে লক্ষ্য করলো। এবং সেখানে গিয়ে সে প্রতিদিনের মতো বসলো। বসার পরে তারা মনে হলো যেন জলটা আজকে অনেক উপরে উঠে এসছে, হাত দিলে যেন জলটাকে স্পষ্ট করা যায়। তার পকেটে একটা চিঠি ছিল, সেই চিঠিটা জলের স্রোতে যেই দিল সঙ্গে সঙ্গে সেটা অদৃশ্য হয়ে গেল। জলের স্রোতটা আসলে যেন তার কাছে তখন জীবন্ত প্রতিমূর্ত হয়ে উঠেছে, জলের স্রোত তার সঙ্গে যেন খেলা করছে, চিঠিটাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেছে। গত 2 দিন ধরে সে স্ত্রীকে নিয়ে একটি বিরহ বেদনাপূর্ণ 5 পৃষ্ঠাব্যাপী একটি চিঠি লিখেছিল। সেই 5 পৃষ্ঠার এক একটি পৃষ্ঠা ছিঁড়ে সে নদীর স্রোতের মধ্যে দুমড়ে মুচড়ে ফেলতে লাগলো, সেটাও সেইভাবে অদৃশ্য হয়ে গেল। এরকম যখন চলছে হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হলো। বৃষ্টি এবং মনে হলো এবার যেন বৃষ্টির বেগটা আরও বেশি, গতিটা আরও বেশি। সেই যখন বৃষ্টি নদীর জলের উপর যখন পড়ছে তার একটা যে শব্দ আর নদীর স্রোতের যে শব্দ, এই দুটো মিশে গিয়ে যে একটা অভূতপূর্ব একটা সঙ্গীত সৃষ্টি করলো, তাতে সে মুগ্ধ হলো, মোহাবিষ্ট হয়ে গেল, তার শরীর যেন একেবারে অবসন্ন হয়ে পড়লো। ঠিক এরকম যখন চলছে এবং এদিকে সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে, এরকম যখন চলছে তখন হঠাৎ করে তাকে সচকিত করে দিয়ে সেই সশব্দে ব্রিজের ভিতর দিয়ে একটি ট্রেন চলে গেল। এবং তারপরেই সে সম্বিত ফিরে পেল। সে বুঝলো যে এতক্ষণ ধরে এখানে বসে থাকা আমার উচিত হয়নি, এই ব্রিজকে বিশ্বাস নেই, যে নদী এরকম ফুঁসে উঠতে পারে সে যে কোনো মুহূর্তে এই ব্রিজটা ভেঙে দিতে পারে। সে বুঝতে পারলো যে আসলে নদীর বিদ্রোহের কারণটা কি, কেন নদী বিদ্রোহ করছে। নদীকে যে অবরুদ্ধ করে রাখা হয়েছে সে পুনরায় গতিপ্রাপ্ত হওয়ার জন্য সে ফুঁসে উঠেছে। একদিকে যেমন বাঁধকেও সে ভেঙে ফেলতে চাই, যে বাঁধটা মানুষের হাতে গড়া, আরেকদিকে যে ব্রিজ, যেটা আধুনিক সভ্যতার যে প্রতিমূর্তি, এই দুটোকে সে চূর্ণ বিচূর্ণ করে নিয়ে ভাসিয়ে নিয়ে যেতে চায়। এই সমস্ত চিন্তাভাবনা করে সে যখন সেখান থেকে উঠে এসে ফিরছিল, ফেরার সময় আধুনিক যে যন্ত্র সভ্যতার অন্যতম চূড়ান্ত নিদর্শন যে রেলগাড়ি 7 নম্বর ডাউন এক্সপ্রেস তাকে পিছিয়ে দিয়ে চলে গেল। গল্পটা এখানেই শেষ হচ্ছে। তো এতক্ষণ ধরে আমি যে গল্পটা বললাম সেখান থেকে গল্পের মূল 2টো দিক উঠে আসবে। আমরা যদি বাইরের দিকে দেখি তাহলে এখানে নদী এবং যে নদের চাঁদ, ব্রিজ, এই 3টের যে সম্পর্ক সেইগুলো আমরা পাবো। কিন্তু ভিতরে ভিতরে গল্পের মানিক বন্দ্যোপাধ্যায় অন্য জিনিস বলতে চেয়েছেন। একটু আগে আমি যে মার্ক্সীয় তত্ত্বের কথা বলছিলাম, তো প্রথমে আমরা গল্পের যেটা পাবো, আমি যদি এইভাবে ধরি যে নদীর বিদ্রোহ সমান সমান প্রকৃতি ও যন্ত্র সভ্যতা, এই দুইয়ের পারস্পরিক দ্বন্দ্ব। এবং একজন মানুষের মধ্যে প্রতিফলিত তার প্রতিচ্ছবি, এইটা আমরা পাবো।
নদীর বিদ্রোহ গল্পের আমি এতক্ষণ ধরে যেটা বললাম তার বাইরে বাইরে আমরা এটাই পাচ্ছি, প্রকৃতি এবং যন্ত্র সভ্যতা। এখানে দুটো দিক আছে, নদী এবং ব্রিজ, প্রকৃতি এবং যন্ত্র সভ্যতা, সেই দুটোর মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব, এবং সেখানে একজন মানুষ নদীর চাঁদ তার মধ্যে কীভাবে প্রতিচ্ছবি ফুটে উঠেছে, প্রতিফলিত, সেটা। কিন্তু এটা আমরা দেখব গল্পের বাইরের দিক। গল্পকার ভিতরে অন্য কিছু বলতে চেয়েছেন। সেটা কি? সেটা মার্ক্সীয় তত্ত্ব। সেখানে আমরা দেখব নদী সমান সমান সাধারণ মেহনতি মানুষ, আর ব্রিজ সমান সমান ব্রিজ কিংবা বাঁধ, এই দুটো অত্যাচারী মানুষের শোষণ, অত্যাচার। ব্রিজ যখন সাধারণ মানুষকে অত্যাচার কিংবা শোষণ করতে চায় তখন সাধারণ মানুষ তার বিরুদ্ধে ফুঁসে ওঠে। এখানে নদীর স্রোতের ঘূর্ণি আবর্ত রচনা আসলে যেন সাধারণ মানুষেরই, মেহনতি শ্রমজীবী যে মানুষ তাদেরই ফুঁসে ওঠা। এই প্রেক্ষিতে আমরা বলতে পারি নদীর বিদ্রোহ আসলে অত্যাচারী মেহনতি মানুষের বিদ্রোহ, তাদের শ্রেণী চেতনায় উত্তরিত হওয়ার কাহিনীই হলো নদীর বিদ্রোহ। এবার যদি আমরা গল্প ধরে যদি আলোচনার মধ্যে প্রবেশ করি তাহলে এইগুলো তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং আমি যেটা বললাম সেটা উপলব্ধি করতেও সুবিধা হবে তোমাদের। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাইয়া বলিল, আজ্ঞে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না কি বলো? নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাইয়া বলিল, আজ্ঞে না। অর্থাৎ এখানে আমরা দেখব, একটু পরে আমরা পাবো যে 5 দিন ধরে টানা বৃষ্টি হয়ে গেছে, অবিশ্রান্ত বৃষ্টি। নদের চাঁদ 5 দিন আগে নদীকে দেখেছিল, এই 5 দিন ধরে তার নদীকে দেখা হয়নি, তার মধ্যে একটা চরম রকমের ঔৎসত্য বোধ জেগেছে। সেই থেকেই সে যেই আজকে বিকালের দিকে বৃষ্টিটা থেমেছে, বর্ষণ কমেছে, সঙ্গে সঙ্গে সে তার যে নতুন সহকারী ছিল তাকে দেখে বলল যে আমি নদী দেখতে চললাম, তো আর বৃষ্টি হবে না বোধ হয়। সে তখন আকাশের দিকে চেয়ে এবং এই যে জলে জলময় পৃথিবীর দিকে চেয়ে বলল, না আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তারপরে নদের চাঁদ 1 কিলোমিটার দূরে তার যে নদী সেখানে সে রওনা দিয়েছে। নদের চাঁদ লাইন ধরে 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে। 5 দিন নদীকে দেখা হয় নাই। নদীর চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। এখানে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটা থেকে প্রশ্ন আসে যে নদের চাঁদ কেন ঔৎসুক্য বোধ করিতে লাগলো। তো আমি তোমাদের এই ক্ষেত্রে একটা কথা বলবো, যখন 3 নম্বর কিংবা 5 নম্বর এরকম যখন উত্তর লিখবে তখন একেবারে সবাই তো প্যারা করে লিখে, তোমরা সেটা না লিখে সবসময় একটা কোটেশন হয় মাঝখানে ব্যবহার করবে কিংবা 1-2 করে লিখতে পারো। তাতে কি হয়, পরীক্ষক যেন আমার খাতাটাকে জোর করে না দেখেন, আমি পরীক্ষককে খাতাটা দেখাতে বাধ্য করব, এইটার মাথায় আমাকে সবসময় রাখতে হবে। সেই জন্য হয় আমি কোটেশন, একটা যে বাক্যটা বলছি, যে যুক্তিটা দেখাচ্ছি তার সপক্ষে একটা বাক্য আমি লিখবো সেখানে, কিংবা 1-2 করে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে কেন ঔৎসুক্য বোধ জেগেছে। একদিন হচ্ছে 5 দিন ধরে নদীকে না দেখতে পাওয়া তার মধ্যে একটা মানসিকভাবে ভীষণ অস্থিরতার সৃষ্টি করেছিল, তাকে চঞ্চল করে তুলেছিল, এটা এক। আর 2 নম্বর হচ্ছে এই অতি বর্ষণে 5 দিনে নদীর যে কী অপরূপ রূপ লাভ করেছে, নদীর যে কী চেহারা হয়েছে, এইটাই সে একটা কল্পনা করে নিয়েছে। এই কল্পনা নেওয়ার ফলেই তার মধ্যে এই যে একটা অস্থিরতা, এবং যখনই সে সময় পেয়েছে, মানে আজকে বৃষ্টি যখন থেমেছে, অর্থাৎ দেখার জন্য তার মধ্যে একটা চরম আগ্রহ সৃষ্টি হয়েছে, যার জন্যই তার মধ্যে উৎসুক বেড়ে গেছে। তো আমরা যদি এইভাবে লিখে 1-2 পয়েন্ট করে তাহলে নোটের মধ্যে নতুনত্ব হবে এবং পুরো ব্যাপারটাই আমি বোঝাতে পারবো। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে, তা হোক। ব্রিজের এক পাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে। এই যে একটু আগে আমি যেটা বলছিলাম যে 5 দিন আগে সে নদীকে দেখেছে, তখন নদীর একটা পরিপূর্ণ আনন্দের রূপ ছিল, এবং এখন 5 দিন পরে দেখার পরে নদীর যে কী অপরূপ রূপ হয়েছে এইটা ভাবছে। এবং এই প্রেক্ষিতে আমি আরেকটা কথা বলবো, আমরা যখন পড়ব তার পাশেই কিন্তু আমি পেন্সিল দিয়ে বা কলম দিয়ে
তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছোট ছোট করে আমি লিখে নেব, তাহলে পরবর্তীকালে আমার বড় নোট করার সময় সুবিধা হবে। যেমন এখানে পাশে আমি একটা লিখে নিতে পারি যে কল্পনাপ্রবণ মন, অর্থাৎ এখানে আমরা নদের চাঁদের কল্পনাপ্রবণ মনের আমরা পরিচয় পাচ্ছি, যে 5 দিন পরে কি হতে পারে সে একটা কল্পনা করে নিচ্ছে তার মধ্যে একটা। দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছিল, রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগলো। এই যে একটু আগেই আমি যেটা বলছিলাম, যে একদিকে সে যখন মাঠঘাট দেখছে জলে জলময়, এই দৃশ্য দেখতে দেখতেই সে মনে একটা কল্পনার মূর্তি এঁকে নিয়েছে যে নদীর এরকম হয়তো চিত্র হয়েছে। এই প্রেক্ষিতে আমরা নদের চাঁদের কল্পনাপ্রবণ মানসিকতার পরিচয় পাব। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে যে নদীর প্রতি নদের চাঁদের এত বেশি মায়া অস্বাভাবিক কেন? সেখানেও আমরা দেখব যে দুটো আমরা কারণ পাব। এখানে গল্পকার তার ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর হচ্ছে তার বয়স নিতান্ত কম নয়, 30 বছর বয়স হয়ে গেছে। আর 2 নম্বর, ছোট হোক তুচ্ছ হোক, কিন্তু সে একটা রেল স্টেশনের স্টেশন মাস্টার। সেখানকার সমস্ত রকম ট্রেন, মেল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, মালগাড়ি, সমস্ত রকম ট্রেনের ছোটাছুটিকে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। সো এই সমস্ত দায়িত্ব যার ওপর, এবং যার বয়সটাও 30 বছর হয়ে গেছে, তার পক্ষে এই যে ছেলে মানুষই করা, এটা একটু অস্বাভাবিকই লাগে। সেটা আমরা পাবো এখানে। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার এবং মাল গাড়িগুলির তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? এইটা বারবার তার মধ্যে কাজ করেছে যে আমার বয়সটাও 30 বছর হয়েছে এবং আমার মধ্যে এরকম একটা দায়িত্ব আছে, কিন্তু সে সব তার মনকে সে বোঝাতে পারে না। নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বোঝাইতে পারে না। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই লাইনটাও যথাযথভাবেই করে যাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। যে এই নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। এখানে কার পাগলামির কথা বলা হয়েছে? তার পাগলামির পরিচয় দাও। অস্বাভাবিক হোক, নদীকে এমনভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। ঠিক আগের বাক্য থেকে এই উত্তরটা লেখক দিয়েছেন। কৈফিয়ত বলতে কি বুঝবো? কোনো অভিযোগের জবাবদিহি, সেটাকেই কৈফিয়ত বলি। এখানে একটা অভিযোগ নদের চাঁদের বিরুদ্ধে উঠেছে, সেটা কি না এরকম একটা বয়সেও নদীর প্রতি তার এত মায়া, এত আকর্ষণ, এত টান কেন? তো সেই প্রেক্ষিতে এখানে একটা কৈফিয়ত দিতে পারছে না। কেন না, তার গ্রামেও এরকম একটা নদী ছিল, সে নদী ছোট হলেও তার পাশেই নদের চাঁদ জন্মেছে, তার ধারে সে মানুষ হয়েছে, চিরদিন নদীকে সে ভালোবাসে আছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে ছোট বড়োর হিসাব কে করে? দেশের এই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। আর নদী শব্দটি আমরা সংস্কৃত শব্দ, তো যার ফলে সেটা স্ত্রীলিঙ্গ, ওই জন্য এখানে আত্মীয়া শব্দটা ব্যবহার করেছেন লেখক। তো তার দেশের যে নদী ছিল সেটা যেহেতু ছোট, তার স্রোতটাও খুব কম ছিল, সেই নির্জীব নদীকে মানুষ ঠিক যেমন আত্মীয়র প্রতি মানুষের একটা মমত্ববোধ থাকে, সেই নির্জীব নদীর প্রতিও নদের চাঁদের একই রকম মমত্ববোধ ছিল। তো এটার এই যে ছোট থেকে প্রকৃতি প্রেম তার মধ্যে জাগ্রত হয়েছিল, পরবর্তীকালেও দেখব একই ধারা সমানেই প্রবাহিত হয়েছে, যার জন্য এই বড় নদীকে দেখেই একই রকম তার মধ্যে ঔৎসুক্যবোধ জেগেছে, এবং তার মধ্যে এটাও মনে হয়েছে যে এই যে ব্রিজটা দিয়ে যে নদীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে, একটা সময় এই নদীও আমার দেশের মতো ক্ষীণস্রোত হয়ে পড়বে না তো? একটা সময় নদীর সমস্ত জল শুকিয়ে যাবে না তো? তার জন্যে তার বারবার দেখার আরও বাসনা জেগেছে। বড় হয়ে একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয় মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে। দুরারোগ্য যে রোগটা সারানো খুব কঠিন, দুঃযুক্ত আরোগ্য, দু মানে কঠিনতা আমরা ব্যবহার করি সাধারণত। তো যে রোগটা সারানো খুবই কঠিন, মানে একেবারে মৃত্যুমুখে প্রায় পতিত হচ্ছে, অর্থাৎ নদীরও এরকম, তার গ্রামের নদীটাও সেইভাবে প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো সেই নদী যখন শুকিয়ে যাচ্ছিল, সেও ঠিক যেরকমভাবে কেঁদে ফেলেছিল। তো এখান থেকে আমরা বুঝবো যে তার প্রতি নদীর একটা মমত্ববোধ, ভালোবাসা, সহমর্মিতা, এইগুলো তার মধ্যে কাজ করছে, যার জন্য সে নদীকে এত বেশি ভালোবাসে। তো সে নদীর দিকে হাঁটা শুরু করেছিল, এবার প্রায় ব্রিজের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদীর চাঁদে স্তম্ভিত হইয়া গেল, একেবারে বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল সে। 5 দিন আগেও কেন
না 5 দিন আগেও নদীর যে রূপ দেখেছিল আর এখন নদীর রূপের মধ্যে অনেকটাই পরিবর্তন ঘটে গিয়েছে। নদীর এখন অন্য রকম চেহারা তার কাছে প্রতিপন্ন হচ্ছে। 5 দিন আগেও বর্ষার জলে পুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণ তার আনন্দের প্রকাশ। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। একটু আগে আমি মার্ক্সীয় তত্ত্বের কথা বলছিলাম, এখানে আমরা দেখব এই মার্ক্সীয় তত্ত্বের অসাধারণ রূপায়ণ ঘটেছে। আমরা নদীটাকে যদি ধরি মেহনতি, সাধারণ মেহনতি শ্রমজীবী মানুষ, তাহলে এই যে নদীর স্রোতের ফুলে ফেঁপে ওঠা, এটা আসলে সাধারণ মেহনতি শ্রমজীবী মানুষদেরই সংঘবদ্ধতা, তাদের ফুঁসে ওঠা, তাদের প্রতিবাদের প্রতিরোধের কথা এখানে বলা হচ্ছে, আভাসিত হয়েছে এখানে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অপরিচিত মনে হইল। নদের, এখান থেকে আমরা বুঝতে পারছি যে নদের চাঁদ এখানে 4 বছর ধরে স্টেশন মাস্টারি করছে। এখান থেকে তোমাদের মাল্টিপল চয়েসে প্রশ্ন আসতে পারে, নদের চাঁদ কত বছর স্টেশনে মাস্টারি করছে? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি 4 বছর। ব্রিজের মাঝামাঝি ইট সুরকি এবং সিমেন্টে গাঁথা ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানে গিয়া বসিল। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারকস্তম্ভগুলিতে বাধা পেয়ে ফেনিল আবর্ত রচনা করেছে। এখান থেকেও আমরা মার্ক্সীয় তত্ত্বটা পাবো। যখন মেহনতি শ্রমজীবী মানুষের গতিকে এরকমভাবে অবরুদ্ধ করে দেওয়া হয়, তারা অত্যাচারী মানুষ তাদের গতিকে যখন অবরুদ্ধ করে দিতে চায়, তাদের বুকে যখন শোষণ শাসনের দাপাদাপি নামে, তখন তারা ফুঁসে ওঠে। এখানেও ঠিক ব্রিজ দিয়ে নদীর জলকে যখন বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, নদীর মধ্যে যে ফেনির আবর্ত, আসলে সাধারণ মানুষের ফুঁসে ওঠারই আবর্তের কথা বলা হয়েছে এখানে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়। নদের চাঁদের ভারী আমোদবোধ হইতে লাগলো। এখান থেকে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। নদের চাঁদের ভারী আমোদবোধ হইতে লাগলো কেন? যে অন্যদিন সে নদীর জলের স্রোতটা দেখেছে, তার চাঞ্চল্য অনুভব করেছে, জল এতটা উপরে কখনোই ওঠেনি, কিন্তু আজকে যখন সে দেখছে যে জল অনেকটা উপরে উঠেছে, ইচ্ছা করলে সে নদীর জলকে হাত দিয়ে স্পর্শ করতে পারে, তখন তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ জাগছে। পকেট খুঁজিয়া পুরাতন একটা চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। উন্মত্ততার জন্য ওই জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হইতেছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। তো 2 দিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল। একটু মমতাবোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। এটা একটু আগে আমি যে বলছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের আরেকটি বিশেষ দিক ফ্রয়েডীয় তত্ত্বের রূপায়ণ। এখানে আমরা দেখব যে সেটা এসে এখানে যদি আমরা চেতন মন দেখি, সেটা হচ্ছে তার স্ত্রীর প্রতি যে টান। আবার যদি আমরা অবচেতন মনটা দেখি, নদীর প্রতি তার যে ভালোবাসা। এই দুয়ের দ্বন্দ্বে একটা সময় কী হয়েছে, তার অবচেতন মনটাই জিতে গিয়েছে এবং সে সেই জন্য পৃষ্ঠাটা ছিঁড়ে নদীর জলে এক এক করে ফেলে দিতে চেষ্টা করেছে। তারপর বৃষ্টি নামিল, সে কি মুষলধারায় বর্ষণ। ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের নতুন শক্তি সঞ্চিত হইয়াছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। এখানে আমরা একটা জিনিস দেখব, এই যে অশ্রুতপূর্ব শব্দ, সেখানেও আমরা দেখব যে মার্ক্সীয় তত্ত্বের অবতারণা ঘটেছে। একদিকে যেমন নদীর এই যে দুকুল প্লাবী শব্দ, এটা নদের চাঁদ আগে কখনো শোনেনি, সেটাও যেমন এখানে দেখানো হয়েছে। আবার একদিকে দেখব যে মেহনতি শ্রমজীবী মানুষরা ফুঁসে ওঠা, এটাও সে যে উঠলে যে কতটা গর্জন করতে পারে, সেটা কতটা অভূতপূর্ব একটা আলোড়ন সৃষ্টি করতে পারে, সেটাও এই শব্দের মধ্যে আমরা পেয়ে যাব। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিকে অন্ধকারে ছায়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমে আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলিয়ে যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল।
আসলে এখানে আমরা দেখব নদের চাঁদ যখন ওই বৃষ্টির শব্দ শুনছিল, তার উপরে যে জল, বৃষ্টির শব্দ আর নদীর জল মিলেমিশে যে একটা অভূতপূর্ব শব্দ হচ্ছিল, তাতে সে অবসন্ন হয়ে গিয়েছিল, সে প্রায় বাহ্যে জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। এরকম একটা অচেতন অবস্থার মধ্যেই যখন ট্রেনটা চলে গিয়েছিল, তখন সে সম্বিত ফিরে পেয়েছিল এবং তার মধ্যে একটা ভয় করতে লাগছিল। কেন না, তার মনে হয়েছিল যে আমি ব্রিজের পাশে বসে আছি, যে ব্রিজটাকে হয়তো নদী যে কোনো মুহূর্তেই ভেঙে চুরে নিয়ে যেতে পারে। তো এই দুর্ভাবনায় নদের চাঁদের মধ্যে একটা মারাত্মক রকমের ভয়ের সৃষ্টি হয়েছিল। এর পরবর্তী অংশটা আমি আবার তোমাদের পরবর্তী যে ভিডিও হবে সেখানে আমি এর পরবর্তী অংশ এবং বড় প্রশ্ন কিভাবে লিখবে, সেখানে নদীর বিদ্রোহ নামকরণটা কিভাবে, এই গল্পটা যে ছোট গল্প হিসেবে সার্থক, সেটা সার্থক কি না, এটা যে ছোট গল্প সেটা সার্থক কি না সেটা আমরা দেখব। নদের যে চরিত্র সেটাও বা কীভাবে এখানে উপস্থাপিত হয়েছে, সেই বিভিন্ন দিকগুলো আমরা বিশেষভাবে পরবর্তী ভিডিওটা আমরা দেখব।